নমস্কার, আমি ডাক্তার সুজয় দাশগুপ্ত। আজ ফেসবুক লাইভে এলাম একটা গুরুত্বপূর্ণ আলোচনার জন্য। সেটা হচ্ছে স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি। যে রোগটা আপনাদের কাছে হয়তো খবরে এসছে, কারণ আমরা দেখেছি রানাঘাটের একটি শিশু, খুব বাচ্চা একটি মেয়ে অস্মিকা এই বিরল রোগে আক্রান্ত। খানাকুলের নেহা বলে আরেকটি বাচ্চা এই বিরল রোগে আক্রান্ত। তাদের সারিয়ে তোলার জন্য একটি দামি ইনজেকশন দরকার, এবং যে ইনজেকশনের দাম হচ্ছে 16 কোটি টাকা। এটা নিয়ে তাদেরকে সাহায্য করার জন্য তারা আবেদন জানিয়েছেন। তাদের পরিবার থেকে বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা তাদের পাশে দাঁড়িয়েছেন। আমরাও আপনাদেরকে আবেদন করব যে তাদের পাশে সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। কিন্তু ওই রোগটা কি, এই ইনজেকশনটা কেন লাগে, এবং বিশেষ করে আমাদের দিক থেকে, বিশেষ করে আমরা যারা বন্ধ্যাত্বের চিকিৎসা করি বা বাচ্চা আসার ট্রিটমেন্ট করি, তাদের কাছে এই রোগটা কেন গুরুত্বপূর্ণ, কিভাবে বাচ্চার এই রোগটা হতে পারে, বাচ্চার এই রোগটা হবে কি করে জানবেন, বাচ্চার এই রোগটা কি করে আটকাবেন, এই নিয়ে আজকে আমাদের আলোচনা। আচ্ছা, প্রথমে বলি স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি। এটা একটা রোগ যেখানে আমাদের আপনারা জানেন যে আমাদের শিরদাঁড়ার ভেতর একটা নার্ভের একটা কর্ড চলে গেছে, যাকে বলে স্পাইনাল কর্ড, যাকে বাংলায় সুষুম্না কাণ্ড বলা হয়। সেই স্পাইনাল কর্ড থেকে বিভিন্ন নার্ভগুলো বেরোয়, সেই নার্ভগুলো বেরিয়ে আমাদের হাতে, পায়ে এবং শরীরের বিভিন্ন জায়গায় সাপ্লাই দেয়। এই স্পাইনাল কর্ডে আমরা দুটো শিংয়ের মতো জিনিস থাকে। স্পাইনাল কর্ডে বিভিন্ন সেগমেন্ট থাকে, বিভিন্ন ভাগ থাকে, প্রত্যেকটা ভাগে শিংয়ের মতো একটা জিনিস থাকে, যাকে বলা হয় হর্ন। প্রত্যেক স্পাইনাল কর্ডে সামনে থাকে অ্যান্টেরিয়ার হর্ন, অর্থাৎ সামনের দিকে শিং, পেছনে থাকে পোস্টেরিয়ার হর্ন, অর্থাৎ পেছনের দিকে শিং। সামনের দিকের যে শিংগুলো, সেগুলো আমাদের মোটর কন্ট্রোল করে। মোটর মানে কি, আমাদের যে শরীরের যে মাসেলগুলো আছে, ভোলান্টারি মাসেল অর্থাৎ ঐচ্ছিক পেশি, যেগুলোকে আমরা আমাদের ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারি। যেমন হাত পাই, যেমন ধরুন আমি হাত নাড়ছি, এটা আমি ইচ্ছে মতো নাড়ছি। এই মাসেলগুলোকে কন্ট্রোল করছে আমাদের স্পাইনাল কর্ডের অ্যান্টেরিয়ার হর্নে যে মোটর নিউরন, সেগুলো। স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফিতে যেটা হয়, এই অ্যান্টেরিয়ার হর্নের মোটর নিউরনগুলো কাজ করতে পারে না। তার ফলে মাসেলে উইকনেস হয়। কি হয়, এই হাত পা গুলো নাড়াচাড়া করা যায় না। হাত পা নাড়াচাড়া না করতে পারলে সে হাঁটতে পারবে না, একটা সময় সে পড়ে যাবে, পড়ে গেলে তার ইনজুরি হবে। আমাদের খাদ্যনালীর যে মাসেল, সেগুলো যদি নাড়াচাড়া করা না যায়, খেতে অসুবিধা হবে। বেশি দিন যদি খেতে অসুবিধা হয়, তার অপুষ্টি হবে, কম বয়সে মৃত্যু হতে পারে। আমাদের শ্বাস নেওয়ার জন্য কিছু ভলান্টারি মাসেলের দরকার, বিশেষ করে আমাদের বুকের এবং ডায়াফ্রাম বলে আমাদের যে একটা মাসেল আছে, যেটা বুক এবং পেটের মধ্যে থাকে, সেটার মুভমেন্ট হবে না। সেটার মুভমেন্ট না হলে রেসপিরেটরি ফেলিয়ার হবে, অর্থাৎ শ্বাস নেওয়া যাবে না, ভেন্টিলেশন লাগবে, এবং তার ফলে একজন মানুষের মৃত্যু হতে পারে। অর্থাৎ এই স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি, স্পাইনাল মানে কি শিরদাঁড়া, মাস্কুলার মানে হচ্ছে মাসেল মানে পেশি, অ্যাট্রফি মানে শুকিয়ে যাওয়া। স্পাইনাল কর্ডের অ্যান্টেরিয়ার হর্ন যেটা বললাম, এই মাসেলগুলো শুকিয়ে যায় বলে এই সমস্যাটা হয়। এবারে সমস্যাটা হওয়ার কারণ কি? একমাত্র কারণ হচ্ছে জেনেটিক সমস্যা। এটা কিন্তু আপনি অ্যাকোয়ার করতে পারেন, অর্থাৎ পরিবেশ থেকে এটা হবে না, এটা জেনেটিক সমস্যা। জেনেটিক সমস্যা বললে অনেকেই মনে করেন আমার ফ্যামিলিতে তো কারো ছিল না, বা ওই যে অস্মিকা বা নেহাই মেয়েদের ফ্যামিলিতে কারো ছিল না, তাহলে কি করে হলো, সে ব্যাপারে আসছি। মনে রাখতে হবে, আমাদের প্রত্যেকের শরীরে যে কোনো প্রোটিন তৈরির জন্য বা যে কোনো বৈশিষ্ট্যের জন্য দুটো করে জিন থাকে, একজোড়া জিন থাকে। তার মধ্যে একটা জিন আমরা পাই আমাদের মায়ের থেকে, একটা পাই আমাদের বাবার থেকে। এই যে স্পাইনাল কর্ডের অ্যান্টেরিয়ার হর্ন, যে জায়গাটা বললাম যেখান থেকে আমাদের মাসেলগুলো কন্ট্রোল করা হয়, শরীরের বিভিন্ন মাসেলগুলোর মুভমেন্ট কন্ট্রোল করা হয়, বিভিন্ন প্রোটিন তার জন্য দায়ী। তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট প্রোটিন হচ্ছে SMN, অর্থাৎ সার্ভাইভার মোটর নিউরন। এই SMN প্রোটিনের দুটো ভাগ আছে, SMN1 এবং SMN2, 1 and 2। 1 প্রোটিনটা সব থেকে গুরুত্বপূর্ণ, 2 প্রোটিনটাও ইম্পর্টেন্ট, কিন্তু 2 প্রোটিনের বিভিন্ন ধরনের সাবটাইপ আছে, কিন্তু 1 প্রোটিনটা সব থেকে বেশি রেসপন্সিবল আমাদের এই মুভমেন্টের জন্য। আচ্ছা, এই SMN প্রোটিন ঠিক মতো তৈরি হয় না, তার ফলে এই সমস্যাটা হয়। এবার এটা কিভাবে হয়? এটা বাবা এবং মা দুজনেই যদি এই জিনটা বহন করেন, তাহলে একমাত্র সমস্যা হতে পারে। কিভাবে হতে পারে, আবার আসি পরিষ্কার করে জায়গাটাতে। একটা বললাম আমাদের শরীরে প্রত্যেকটা রোগ বা প্রত্যেকটা বৈশিষ্ট্যের জন্য দুটো করে জিন থাকে। এই SMN এর জন্য আমাদের প্রত্যেকের শরীরে দুটো করে জিন আছে, একটা আমরা মায়ের থেকে পাই, একটা বাবার থেকে পাই। এবার ধরুন এই দুটো জিনের মধ্যে একটা জিন অ্যাবনর্মাল, অর্থাৎ একটা জিন ঠিকমতো তৈরি হয়নি, একটা জিন নর্মাল, তাহলে কিন্তু আপনার এই স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি বা SMA হবে না।
তাহলে কি হবে, আপনি কেরিয়ার, আপনার কোনো সমস্যা হবে না, কিন্তু আপনার থেকে আপনার সন্তানের মধ্যে যেতে পারে। যেমন থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া আপনারা শুনেছেন, থ্যালাসেমিয়া কেরিয়ার, যারা থ্যালাসেমিয়া কেরিয়ার হন তাদের নিজেদের কোনো সমস্যা হয় না, কিন্তু তাদের থেকে তাদের সন্তানের মধ্যে সমস্যাটা যেতে পারে, অর্থাৎ তারা থ্যালাসেমিয়ার বাহক। সেরকম আপনি SM এর বাহক হতে পারেন, কিন্তু আপনি জানেন না যে আপনি SM এর বাহক, কারণ আপনার কোনো সমস্যা হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ দুটো প্রোটিনের মধ্যে, দুটো জিনের মধ্যে একটা জিন অ্যাবনর্মাল, একটা জিন নর্মাল। যে জিনটা নর্মাল সেটা, যেটা খারাপ জিন, অ্যাবনর্মাল জিন, সেটাকে কম্পেনসেট করে দিচ্ছে, তার ফলে আপনার শরীরে কোনো সমস্যা প্রকাশ পাচ্ছে না। কিন্তু এবার ধরা গেল আপনি এবং পার্টনার, অর্থাৎ স্বামী স্ত্রী দুজনেই কেরিয়ার, দুজনেই বাহক, তারা নিজেরা জানেন না যে তারা বাহক, কিন্তু সন্তানের মধ্যে দেখা গেল যে সন্তানের মধ্যে যে জিনগুলোটা গেল, দুটো জিনই, অর্থাৎ একজোড়া জিনই, একটা বাবার থেকে এবং একটা মায়ের থেকে গেল, দুটোই অ্যাবনর্মাল জিন গেল, অর্থাৎ সন্তানের মধ্যে একটাও ভালো জিন গেল না। ফলে সন্তানের মধ্যে এই যে SMN যে প্রোটিন সেটা তৈরি হবে না, ফলে সন্তান স্পাইনাল মাসকুলার অ্যাট্রফিতে আক্রান্ত হবেন। এই কথাটাকে আমরা মেডিকেল টার্মে বলি অটোজোমাল রিসেসিভ, অর্থাৎ বাবা এবং মা দুজনকেই বাহক হতে হবে, তাহলেই সন্তানের রোগটা হবে। কিন্তু মনে রাখবেন, বাবা এবং মা দুজনেই আক্রান্ত হলেই কিন্তু সন্তানের এই রোগটা হবে তা নয়। বাবা মা দুজনেই যদি বাহক হন, তাহলে সন্তানের এই রোগ হওয়ার সম্ভাবনা হচ্ছে 25%, অর্থাৎ 4 জন সন্তানের মধ্যে একজনের এই রোগটা হতে পারে। আচ্ছা, এবার এই রোগটা কিন্তু খুব বিরল নয়, হয়তো খুব সচরাচর দেখা যায় না, কারণ পৃথিবীতে দেখা গেছে বাচ্চাদের যে জন্মগত যে জিনগত যে রোগগুলো হয়, তার মধ্যে সারা পৃথিবীতে এটা হচ্ছে দ্বিতীয় কমন রোগ। কারণ সব থেকে কমন সারা পৃথিবীতে হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস, যেটা নিয়ে আপনারা জানেন, আমাদের অনেক ভিডিও আছে, বিশেষ করে পুরুষ বন্ধাত্বের ক্ষেত্রে এই জিনটা খুব ইম্পর্টেন্ট, এটা আমরা টেস্ট করি। যাই হোক, সে নিয়ে আজকে আলোচনা করব না। দ্বিতীয় কমন হচ্ছে সারা পৃথিবীতে স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি। আমাদের দেশে সব থেকে কমন হচ্ছে থ্যালাসেমিয়া, তারপর এখন কিন্তু স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি কিন্তু দেখা যাচ্ছে। কিছু কিছু যারা হচ্ছেন হোয়াইট পপুলেশন, অর্থাৎ যারা শ্বেতাঙ্গ, তাদের মধ্যে কিন্তু 50 জন মানুষের মধ্যে একজন কিন্তু এই রোগটা বহন করেন, তারা কেরিয়ার, তারা জানেন না যে এই রোগটা তারা বহন করছেন। কিন্তু মনে রাখতে হবে, এশিয়ানদের মধ্যেও কিন্তু এটা কিন্তু অনেকেই কিন্তু এটা বহন করছেন, তারা জানেন না। যে কারণে আজকাল কিন্তু USA তে, অর্থাৎ আমেরিকাতে, প্রত্যেক শিশুর জন্মের পরে কিন্তু রুটিনলি কিন্তু তাদের এই SMA জিনের টেস্ট করা হয়। এবার হচ্ছে SMA কি কি ধরনের হয় এটা জানাটা খুব ইম্পর্টেন্ট, কারণ বিভিন্ন ধরনের SM এর জন্য বিভিন্ন সমস্যা হতে পারে। কিছু কিছু সিমটমস এর জন্য গুরুতর কিছু সমস্যা হয় না, আবার কিছু কিছু সিমটম গুরুতর হয়। একটা হচ্ছে SMA 0, যেটাকে বলা হয় কনজেনিটাল। এটা প্রচন্ড যদি, মানে বেশি জিনের যদি প্রচন্ড সমস্যা হয়, তাহলে এই রোগটা হবে, এবং এটা বাচ্চার গর্ভস্থ শিশুর মধ্যে হবে, অর্থাৎ বাচ্চা পেটের মধ্যে থাকা অবস্থাতে হবে। বাচ্চা পেটের মধ্যে নড়াচড়া করতে পারবে না। বাচ্চা যেহেতু নড়াচড়া করতে পারবে না, বাচ্চার যেটা সমস্যা হয় আর্থ্রোগ্রাইপোসিস, অর্থাৎ হাত পা সবগুলো লেগে থাকে শরীরের সাথে, তার ফলে বাচ্চা পেটের মধ্যেই মারা যেতে পারে বা জন্মের পরে ইমিডিয়েটলি মারা যেতে পারে। 2 নম্বর যে সমস্যা সেটা হচ্ছে SMA টাইপ 1, অর্থাৎ সিভিয়ার SMA, সিভিয়ার স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি। এটা 6 মাসের মধ্যেই, বাচ্চার জন্মের 6 মাসের মধ্যেই এই সমস্যাটা দেখা দেয়। তার ফলে বাচ্চা খেতে পারে না, বাচ্চা মুভমেন্ট করতে পারে না, চলাফেরা করতে পারে না, হাঁটা চলা তো দূরস্থ, ঠিক মতো বসতে পারে না, হেড কন্ট্রোল করতে পারে না। বাচ্চার আমরা জানি যে 3-4 মাসের মধ্যে মাথা কন্ট্রোল করার ক্ষমতা চলে আসে, সেটা আসে না, মাথা ল্যাকপ্যাক পড়ে, শ্বাসকষ্ট হয়। বেশিরভাগ ক্ষেত্রে এই বাচ্চারা কিন্তু জন্মের 2 বছরের মধ্যেই কিন্তু মারা যায়। 3 নম্বর যে SMA সেটা হচ্ছে টাইপ 2 SMA বা ইন্টারমিডিয়েট লেভেল SMA। এই SMAটা বাচ্চার সাধারণত 6 মাস থেকে 18 বছরের মধ্যে দেখা যায়। এতে সাধারণত যেটা হয়, বাচ্চার হাঁটতে অসুবিধা হয়, এবং এটা কিন্তু প্রোগ্রেসিভ। আজকে যা অসুবিধা হচ্ছে, কালকে আরো বেশি অসুবিধা হবে, পড়ে যাবে বাচ্চা, বারবার হচ্ছে মুভমেন্টের অসুবিধা হবে, পড়ে যাবে, আঘাত লাগবে এবং শ্বাসকষ্ট হবে। এই ধরনের শিশুরা সাধারণত 20 থেকে 30 বছরের বেশি বাঁচে না। 4 নম্বর যে SMA, যাকে বলে SMA টাইপ 3, যাকে বলা হয় মাইল্ড লেভেল অফ SMA। এখানে বাচ্চার সাধারণত কথা বলতে অসুবিধা হয় না, হাঁটতে সামান্য অসুবিধা হতে পারে, কিন্তু এখানে লাইফ স্প্যান কম হয় না, অর্থাৎ বাচ্চার আয়ু কম হয় না, কারণ শ্বাসকষ্টের কোনো অসুবিধা না, বাচ্চা অন্য মানুষের মতো স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারে। আর লাস্ট যে সমস্যাটা হয়, লাস্ট যে টাইপটা, যেটা সব থেকে হচ্ছে মানে সব থেকে বিনাইন, অর্থাৎ সব থেকে মাইল্ড টাইপ, সেটা হচ্ছে অ্যাডাল্ট টাইপ বা টাইপ 4 SMA, যেখানে এই সমস্যাটা 21 বছর বয়সের পরে একজনের দেখা দেয়। মাসেলের সামান্য উইকনেস লাগে, হাঁটতে গেলে সামান্য একটু অসুবিধে হচ্ছে, কিন্তু এটাতে পড়ে যাওয়া বা এরকম সমস্যা হয় না, এবং এটাতে কিন্তু এটা খুব একটা প্রোগ্রেসিভ নয়, অর্থাৎ রোগটা বাড়ে না, এবং এটাতে কিন্তু লাইফ স্প্যান কমে না, অর্থাৎ আপনি নর্মালি আর 5 জন যেভাবে বেঁচে থাকেন সেরকম ভাবে বেঁচে থাকতে পারে।
এবার এসএম এর ট্রিটমেন্ট কি? প্রথম ট্রিটমেন্ট হচ্ছে সাপোর্টিভ ট্রিটমেন্ট। সেই শিশুকে ছোটবেলা থেকে ফিজিওথেরাপি করা, খেতে সাহায্য করা, যদি খেতে অসুবিধা হয় ফিডিং টিউব দেওয়া, হাঁটা চলার ক্ষেত্রে সাহায্য করা, ফিজিওথেরাপি করা, অ্যাসিস্টেড ওয়াকিং যেমন ওয়াকার বা এই ধরনের হাঁটার জন্য যে জিনিসপত্র আছে সেগুলো নেওয়া, অকুপেশন থেরাপি যাতে সে ঠিকমতো মানে অ্যাটলিস্ট নিজের কাজটুকু করতে পারে এবং নিজের পেশার সাথে যেটুকু দরকার সেটুকু কাজ যেন নিজের মতো কাজ চালানোর মতো করতে পারে, স্পিচ থেরাপি যাতে সে ঠিকমতো কথা বলতে পারে সেজন্য ট্রিটমেন্ট করা, এগুলো। এরপরে আসি ডেফিনিটিভ ট্রিটমেন্ট। ডেফিনিটিভ ট্রিটমেন্ট একটা ট্রিটমেন্ট হচ্ছে নিউসিনারসেন বলে একটা ওষুধ আছে যেটা সব জায়গায় পাওয়া যায় না, যেটা স্পাইনাল কর্ডের মধ্যে দেওয়া হয়, অর্থাৎ মেরুদণ্ডের মধ্যে দেওয়া হয়। আরেকটা ওষুধ আছে রিজডাপাম বলে, সেটা ওরালি দেওয়া হয়, এগুলো রেগুলারলি নিতে হয়। কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট থেরাপি আছে যেটা হচ্ছে জিন থেরাপি। জিন থেরাপি কেন? আমি বললাম এই স্পাইনাল মাসকুলার অ্যাট্রফির কারণ হচ্ছে এসএমএন বলে যে জিন সেটা ডিফেক্টিভ থাকে। একটা ওষুধ আছে যেটাকে বলা হয় জোলগেসানেম, যেটা এক ধরনের জিন থেরাপি, যেটা শরীরে যদি একবারই দিতে হয়, জীবনে একবারই দিতে হয়, ইন্ট্রাভেনাস ইনফিউশন, অর্থাৎ শিরার মধ্যে দিয়ে দিতে হবে স্যালাইনে করে। এই থেরাপিটা যেটা করে শরীরের যে ডিফেক্টিভ জিনগুলো আছে সেগুলোকে স্টিমুলেট করে যাতে সেগুলো ঠিকমতো এসএমএন প্রোটিনটা তৈরি করে। এটা কিন্তু 2 বছরের মধ্যেই দিতে হবে। তার ফলে হচ্ছে ওই যে বললাম স্পাইনাল মোটর নিউরনগুলো যেগুলো আমাদের শুকিয়ে যেতে থাকে সেগুলো ঠিকমতো যেন কাজ করে, অর্থাৎ এটা যেন নির্মূল হয়ে যায়। এই ওষুধটা 2 বছরের মধ্যে বাচ্চাকে দিতে হয় এবং সব থেকে ভালো হয় যদি সিমটম অ্যাপিয়ার হওয়ার আগে, ওই যে বললাম 6 মাসের মধ্যে সাধারণত সিমটম তৈরি হয়, তার আগে দিলে ভালো হয়। সেজন্য জন্মের আগে বা জন্মের সাথে সাথে জানা দরকার যে বাচ্চার স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি আছে কিনা। কিভাবে জানা যাবে একটু পরে বলছি। এবার আসি এই ওষুধটার দাম 16 কোটি টাকা কেন? এটা কিন্তু অর্ডিনারি ওষুধের মতো নয়, একটা হচ্ছে জিন থেরাপি, আর এটা কিন্তু কাস্টমাইজড ওষুধ, অর্থাৎ আপনি জাস্ট দোকানে গেলেন বা অর্ডার দিলেন এই ওষুধটা পাওয়া যাবে এরকম নয়। আপনার বাচ্চার বয়স, সিমটম, জিনের টেস্টে, জেনেটিক টেস্টে কি জিনের মিউটেশন আছে, কি সমস্যা আছে, তার উপর নির্ভর করে ওষুধ তৈরি হয়। অর্থাৎ একটা ওষুধ আপনার জন্যই তৈরি, আপনার বাচ্চার জন্য। যে ওষুধ আপনার বাচ্চাকে দেওয়া হচ্ছে সেই ওষুধ অন্যকে দেওয়া যাবে না। যেমন এক্সাম্পল বলছি, যে ওষুধ অস্মিকাকে দেওয়া হচ্ছে নেহাকে হয়তো অন্য ওষুধ দিতে হতে পারে। যেহেতু জিন থেরাপি সেজন্য এটার দাম বেশি, সেজন্য এটার দাম 16 কোটি টাকা। একটা জিনিস তাহলে এবার আসবে, কি করে জানবেন যে বাচ্চা স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি আছে? বাচ্চা যদি ঠিকমতো হেড কন্ট্রোল করতে না পারে, মাথা ল্যাগপ্যাক করছে, দেখছেন যে তার মাসেল উইকনেস হচ্ছে, উঠতে পারছে না, বসতে পারছে না, হাঁটতে পারছে না, বারবার পড়ে যাচ্ছে, ঠিকমতো খেতে পারছে না, কথাবার্তা আওয়াজ করতে পারছে না, তাহলে এই সমস্যাটাকে অবহেলা করা যাবে না, সাথে সাথে ডাক্তারের কাছে যেতে হবে। অন্য কোনো কারণ কাছে কিনা দেখতে হবে। এই সমস্যাগুলো হচ্ছে মানে স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি তা নয়, বাচ্চার ডাক্তারের সাথে কথা বলতে হবে, দরকার হলে জেনেটিসিস্টের সাথে কথা বলতে হবে, জেনেটিক টেস্ট করা যায়। যদি দেখা যায় যে বাচ্চার এই সমস্যাটা আছে, বাবা মা দুজনেরই জেনেটিক টেস্ট করতে হবে, কারণ বাবা মা আক্রান্ত মানে বাবা মা বাহক কিনা সেটা দেখতে হবে, যাতে পরের প্রেগনেন্সিতে এই রোগটা না হয়। এবার হচ্ছে প্রেগনেন্সি থাকা অবস্থায় কিভাবে জানবেন বা প্রেগনেন্সির আগে কিভাবে জানবেন। যেমন থ্যালাসেমিয়ার ক্ষেত্রে আমরা বলি বিয়ের আগেই বা প্রেগনেন্সি নেওয়ার আগেই আপনারা দুজনেই থ্যালাসেমিয়ার টেস্ট করুন। দুজনে থ্যালাসেমিয়ার বাহক হলেও বিয়ে করতে পারেন, বিয়ে করতে কোনো অসুবিধে নেই, কিন্তু বাচ্চার কিছু স্পেশাল টেস্ট করে দেখতে হয় যেন বাচ্চার এই সমস্যাটা না হয়। স্পাইনাল মাসকুলার অ্যাট্রফির ক্ষেত্রে আমরা বিয়ের আগে টেস্ট করা, প্রেগনেন্সির আগে টেস্ট করার কথা বলি না, কিন্তু যদি দেখা যায় কোনো কারণে টেস্ট করা হয়েছে এবং দেখা গেছে যে হাজবেন্ড এবং ওয়াইফ দুজনেই কিন্তু এই স্পাইনাল মাসকুলার অ্যাট্রফির বাহক, আবার বলছি তাদের বাহক বলে নিজেদের কোনো সমস্যা হবে না, বাচ্চার সমস্যা হতে পারে, এবং বাচ্চার সমস্যা হওয়ার সম্ভাবনা হচ্ছে 25%, 4 জনের মধ্যে একজন বাচ্চার এরকম সমস্যা হতে পারে। কিন্তু সেটাও ইম্পর্টেন্ট, কারণ 4 জনের মধ্যে একজনের হতে পারে, তার মানে এই বাচ্চার হবে কি হবে না এটা কিন্তু আমরা জানি না টেস্ট না করলে। কি উপায়ে টেস্ট করা যায়? একটা তো হচ্ছে স্বামী স্ত্রী যদি দুজনেই জেনেটিক বাহক হন, তাহলে যদি দেখা যায় একজন বাহক, শুধু স্বামী বাহক, স্ত্রী নর্মাল, বাচ্চার কোনো সম্ভব মানে রোগ হবে না। যদি দেখা যায় স্বামী নর্মাল, স্ত্রী বাহক, তাহলে কোনো রোগ হবে না, অর্থাৎ একজন বাহক হলে রোগ হবে না। দুজনেই যদি বাহক হন তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রেগনেন্সি থাকা অবস্থায় একটা বিশেষ টেস্ট করা যায় যাকে আমরা বলি ইনভেসিভ টেস্ট। বাচ্চা থাকা অবস্থায়, প্রেগনেন্সি থাকা অবস্থায় মায়ের পেটের মধ্যে সূচ ঢুকিয়ে বাচ্চার কিছু কোষ পরীক্ষা করা যায়। দুভাবে পরীক্ষা করা যায়, একটা হচ্ছে কোরিওনিক ভিলাস স্যাম্পলিং, যেটা সাধারণত 12-13 সপ্তাহ নাগাদ করা হয়,
অর্থাৎ বাচ্চার যে প্ল্যাসেন্টা থাকে, মা এবং বাচ্চার যে যোগাযোগের যে জায়গা, মাধ্যম প্ল্যাসেন্টা, যাকে ফুল বলা হয়, যার মাধ্যমে মায়ের থেকে বাচ্চা অক্সিজেন পায়, সে প্ল্যাসেন্টার কিছু কোষ পরীক্ষা করে দেখা হয়। অথবা যদি প্রেগনেন্সি আরেকটু অ্যাডভান্স হয়, ধরুন 16-18 সপ্তাহ নাগাদ, তখন অ্যামনিওসেন্থেসিস করা যায়। অর্থাৎ বাচ্চা মায়ের জরায়ুর মধ্যে বাচ্চার আশেপাশে যে জল আছে সেই জলটা পরীক্ষা করে দেখা যায় বাচ্চা আক্রান্ত কিনা। যদি দেখা যায় বাচ্চা নর্মাল, তাহলে কিচ্ছু করার দরকার নেই, তাহলে যেমন প্রেগনেন্সি চলছে চলবে। যদি দেখা যায় বাচ্চা বাহক, তাহলেও কিছু করার দরকার নেই, কারণ সেক্ষেত্রে বাচ্চা আক্রান্ত হবে না। সেই বাচ্চা যখন বড় হবে, তার যখন বাচ্চা হবে, সেক্ষেত্রে সেটা ব্যবস্থা নিতে হবে। কিন্তু যদি দেখা যায় বাচ্চা আক্রান্ত, তখন আপনার কাছে দুটো উপায়। একটা উপায় হচ্ছে অ্যাবর্শন করা, অর্থাৎ প্রেগনেন্সি কন্টিনিউ না করা। 2 নাম্বার, আপনি যদি মনে করেন অ্যাবর্শন করবেন না, প্রেগনেন্সি কন্টিনিউ করবেন, তাহলে প্রেগনেন্সি থাকা অবস্থাতেই বিশেষজ্ঞ চিকিৎসকদের, ওই যে অকুপেশনাল থেরাপিস্ট, পেডিয়াট্রিশিয়ান, ফিজিওথেরাপিস্ট, তাদের সাথে কথাবার্তা বলা, যে প্রেগনেন্সি মানে ডেলিভারির পরে কিভাবে বাচ্চাকে নিয়ে এগোনো যায়, কি প্ল্যান করা যায়। অর্থাৎ একটা উপায় হচ্ছে প্রেগনেন্সি হওয়ার পরে এই টেস্ট করা। প্রেগনেন্সি হওয়ার পরে টেস্ট করার সুবিধা হচ্ছে আপনার স্বাভাবিকভাবে প্রেগনেন্সি আসছে, টেস্ট করতে খুব বেশি টাকা পয়সা খরচা হচ্ছে না। কিন্তু অসুবিধা হচ্ছে আপনাকে 3-4 মাস পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে প্রেগনেন্সি আসার পরে। তারপরে যদি বাচ্চার এই সমস্যা থাকে, তাহলে অ্যাবর্শন করবেন কি প্রেগনেন্সি কন্টিনিউ করবেন কিনা ভাবতে হচ্ছে। অর্থাৎ 3-4 মাস পর্যন্ত একটা অ্যাংজাইটি থাকে। আপনি যদি অ্যাবর্শনের বিরোধী হন, আপনি ভাবছেন যে বাচ্চা রাখবো, কিন্তু আমি অ্যাবনর্মাল বাচ্চা চাইছি না এবং অ্যাবর্শনও করবো না, এবং 3-4 মাস পর্যন্ত অপেক্ষা করতে পারবো না, তাহলে কি উপায়? তাহলে আরেকটা উপায় আছে, যাকে বলা হয় প্রি ইমপ্ল্যান্টেশন জেনেটিক টেস্টিং। এটার মানে কি? এটার মানে বুঝতে হলে আপনাকে একটু আইভিএফ সম্পর্কে জানতে হবে। আইভিএফ মানে টেস্ট টিউব বেবি। আপনারা হয়তো জানেন যে আইভিএফ মানে টেস্ট টিউব বেবি, মানে তাদের করা হয় যাদের স্বাভাবিকভাবে প্রেগনেন্সি আসছে না। কি করা হয়? স্বামীর থেকে শুক্রাণু নেওয়া হচ্ছে, মহিলার থেকে, স্ত্রীর থেকে ডিম্বাণু নেওয়া হচ্ছে, যে ভ্রূণ তৈরি হলো সেটা মহিলার গর্ভে স্থানান্তর করা হচ্ছে। এবার বলতে পারেন, স্বামী এবং স্ত্রী দুজনেই হচ্ছে স্পাইনাল মাসকুলার অ্যাট্রফির বাহক, কিন্তু তাদের প্রেগনেন্সি স্বাভাবিকভাবে আসছেন, তারা কেন আইভিএফ করবেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এক্ষেত্রে জেনেটিক টেস্ট করার জন্য আইভিএফ করা উচিত। অর্থাৎ এক্ষেত্রে আইভিএফটা বন্ধাত্বের চিকিৎসা নয়, বাচ্চার জেনেটিক সমস্যা আটকানোর জন্য আইভিএফ। কারণ পিজিটি, প্রি ইমপ্ল্যান্টেশন জেনেটিক টেস্টিং মানে কি? প্রেগনেন্সির আগে। ইমপ্ল্যান্টেশন মানে কি? যখন বাচ্চাটা ভ্রূণটা জরায়ুর সাথে লাগছে, অর্থাৎ ভ্রূণ ভেতরে স্থানান্তর করার আগে ভ্রূণকে টেস্ট করে দেখা হবে ভ্রূণের কোনো জেনেটিক সমস্যা আছে কিনা। তাহলে ভ্রূণকে কি করে পাওয়া যাবে? স্বাভাবিকভাবে প্রেগনেন্সি হলে তো এই প্রেগনেন্সি আসার আগে আমরা ভ্রূণকে টেস্ট করতে পারবো না, একমাত্র আইভিএফ করে আমরা ভ্রূণকে টেস্ট করতে পারি। অর্থাৎ এক্ষেত্রে যদি আপনার প্রেগনেন্সি আসতে অসুবিধা নাও হয়, তাহলেও বাচ্চার জেনেটিক সমস্যা আছে কিনা সেটা জানার জন্য আপনি আইভিএফ করতে পারেন। আইভিএফ করে পিজিটি, অর্থাৎ এমব্রায়ো জেনেটিক বায়োপসি করে দেখা হবে কোন এমব্রায়োটা জেনেটিক্যালি অ্যাবনর্মাল। ধরুন আপনার 5টে এমব্রায়ো তৈরি হলো, দেখা গেল 3টে এমব্রায়ো জেনেটিক্যালি অ্যাবনর্মাল, সেই 3টে দেওয়া হবে না। একটা এমব্রায়ো দেখা গেল বাহক, সেটা দেওয়া যেতে পারে, কারণ তার কোনো রোগ হবে না। আরেকটা এমব্রায়ো দেখা গেল জেনেটিক্যালি নর্মাল, সেই এমব্রায়ো দেওয়া যেতে পারে। এক্ষেত্রে সুবিধে কি? 3-4 মাস পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে না, আপনাকে অ্যাবর্শনের কথা ভাবতে হচ্ছে না, প্রেগনেন্সি আসার আগেই আপনি জেনে যাচ্ছেন, অর্থাৎ আপনার উৎকণ্ঠাটা কম থাকছে। প্রেগনেন্সি আসার আগেই আপনি জেনে যাচ্ছেন যে যে বাচ্চাটা আপনার শরীরে বড় হবে সেই বাচ্চাটা জেনেটিক্যালি নর্মাল, তার স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি আছে কিনা, আর তার সাথে আরো কিছু কিছু জেনেটিক টেস্ট করা যেতে পারে বাচ্চার অন্য কোনো জেনেটিক প্রবলেম আছে কিনা দেখার জন্য। অসুবিধা একটা, এক্ষেত্রে আপনার আইভিএফ করতে হবে, এবং আইভিএফ জানেন খরচ সাপেক্ষ পদ্ধতি, এবং শুধু আইভিএফ এর খরচ নয়, তার সাথে পিজিটির খরচও আছে, যে ক্ষেত্রে আপনার মোটামুটি ভাবে খুব কম করে হলেও 2 থেকে 2.5 লাখ টাকা কিন্তু আপনার হাতে রাখতে হবে। এবং এক্ষেত্রে যেহেতু পদ্ধতিটা হচ্ছে আইভিএফ, এক্ষেত্রে প্রেগনেন্সি আসার সম্ভাবনা হচ্ছে 40 to 50%। 100 জনের মধ্যে 40 থেকে 50 জনের প্রেগনেন্সি আসতে পারে। এবার যদি আমি যে কথাগুলো বললাম সেগুলোকে যদি কাটশট করি, স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি বিভিন্ন ধরনের হয়, এটা একটা জেনেটিক রোগ। মা বাবা দুজনেই যদি বাহক হন, তাহলে বাচ্চার এই জেনেটিক সমস্যা হতে পারে। প্রেগনেন্সির আগেই আপনি আইভিএফ পিজিটি করে জানতে পারেন বাচ্চার এই সমস্যা হতে পারে কিনা। প্রেগনেন্সি চলাকালীন আপনি কোরিওনিক ভিলাস স্যাম্পলিং বা অ্যামনিওসেন্থেসিস করে জানতে পারেন এই রোগ হতে পারে কিনা। যদি দেখা যায় বাচ্চার এই রোগ হয়েছে, বিশেষ করে জন্মের পরে রোগ হয়েছে, বিভিন্ন থেরাপি করা যায়, অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি, ফিজিওথেরাপি। তো সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে বললাম জিন থেরাপি, যে ওষুধটা বললাম জোলগেসেনেম, এই ইনজেকশনটা একবারই দেওয়া হয়, আবার বলছি একবারই দেওয়া হয় ইন্ট্রাভেনাস শিরার মধ্যে, যার দাম 16 কোটি টাকা, কিন্তু সেটা কিন্তু 2 বছরের আগে দিতে হবে, এবং সম্ভব হলে বাচ্চার কোনো সিমটম অ্যাপিয়ার হওয়ার আগে দিতে হবে। আবার বলবো, যে বাচ্চারা আক্রান্ত তাদের পাশে দয়া করে দাঁড়ান, তাদের
ভীষণভাবে, কারণ 16 কোটি টাকা মুখের কথা নয়, যে যার মতো পাচ্ছেন। এবং আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ, আমরা এই পোস্টটা ফেসবুকে করার পরে কিন্তু আমাদের অনেক পেশেন্ট তাদেরকে যথাসাধ্য কিন্তু দিয়েছেন। দেখুন, আপনার যে টাকাটা মনে হচ্ছে খুব সামান্য দিচ্ছেন, সেই টাকাটাও কিন্তু সে পরিবারের কাছে একটা বড় ইম্প্যাক্ট ফেলছে। সেজন্য আমরা বলবো যে তাদের পাশে দাঁড়ান, এবং অবশ্যই যদি স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি নিয়ে আপনার কোনো কনসার্ন থাকে, অবশ্যই আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করুন। আর যদি মনে হচ্ছে আপনারা দুজনেই বাহক, প্রেগনেন্সি আসার পরে টেস্ট করতে পারেন, অথবা প্রেগনেন্সি আসার আগে IVF এবং PGT করতে পারেন। ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের সাথে যোগাযোগের নাম্বার 8772400107। আবার বলছি 8772400107। ধন্যবাদ।